সবার উদ্দেশ্যে বলছি, আমাদের প্রেজেন্ট ভ্যালু দিয়ে কিস্তি বের করতে বললে একটা সূত্র, ফিউচার ভ্যালুর ক্ষেত্রে কিস্তি বের করার আর একটা সূত্র। অনলি দুইটা সূত্রের সাহায্যে টাইম ভ্যালু অফ মানির কিস্তির সকল অঙ্ক সলিউশন করা যাবে। শুধুমাত্র ব্যতিক্রম হলো কোশ্চেন নাম্বার 9, যেটা আমি শুরু করেছিলাম। এই অঙ্কটা কেন ব্যতিক্রম? কারণ এখানে বলছে নীলিমা ব্যাংকে ডিপিএস করছে, প্রত্যেক সপ্তাহে 100 টাকা করে সে জমা দেয়। এভাবে 15 বছর ধরে সে ডিপিএস এর টাকা জমা রাখবে। ব্যাংক তাকে 12.5% সুদ দিবে, এবং ব্যাংক কম্পাউন্ডেড উইকলি, ব্যাংক আবার সপ্তাহে সপ্তাহে সুদ দিবে। তাহলে হাউ মাস উইল নীলিমা রিসিভ অন ম্যাচুরিটি? ম্যাচুরিটি মানে 15 বছর পরে নীলিমা এককালীন কত টাকা গ্রহণ করবে। কাজেই এটি কিস্তির সূত্র অ্যাপ্লাই করলে হবে না। কিস্তির আলোকে কিস্তি সে জমা দিবে, কিন্তু টাকাটা সে গ্রহণ করবে এককালীন ভবিষ্যতে। এই কারণে এই অঙ্কটার জন্য শুধুমাত্র ফিউচার ভ্যালুর যে সূত্র তোমরা ব্যবহার করেছো এবং কিস্তির যে সূত্র, দুটোর কম্বিনেশনের একটি সূত্র ব্যবহার করতে হবে। সেটা কেমন? আগে লিখছিলাম এখানে এ বাই আর। এ মানে কি পরিমাণ কিস্তি সে জমা দিবে বা ফেরত দিবে, কিন্তু এখানে এ হবে না, এখানে হবে পিভি, মানে প্রেজেন্ট ভ্যালু, এই মুহূর্তে সে কত টাকা করে জমা রাখছে ভবিষ্যতে টাকা পাওয়ার আশায়। আর ফিউচার ভ্যালু দিয়ে কিস্তি বের করতে বললে যে সূত্র, সেটাই আমাদেরকে ব্যবহার করতে হবে, 1 + r⁻n - 1, ওই সূত্রটাই ব্যবহার করব আমরা। সেম সূত্র, শুধুমাত্র এখানে এ বাই আর এর পরিবর্তে পিভি বাই আর ব্যবহার করতে হবে। এটা একটু ব্যতিক্রম অঙ্ক, বিকজ আমি দিব কিস্তি কিন্তু টাকাটা ফেরত নিব ভবিষ্যতে এককালীন। আমি বারবার করে স্মরণ করছি, কোশ্চেন নাম্বার 9 এর জন্য শুধুমাত্র এই সূত্রটা, এর আর কোনো অ্যাপ্লিকেশন নাই। এবং কিস্তি যেহেতু বছরের শুরুতে দিচ্ছ, মাসের শুরু বা সপ্তাহের শুরুতে দিলে মূল সূত্রের সাথে অতিরিক্ত 1 + 8টা গুণ হবে। এবার এই অঙ্কে যা যা দেওয়া আছে আমি লিখে দিচ্ছি, নিজেরাই ক্যালকুলেশন করে ফেলতে পারবে। আমরা জানি যেখানেই আর লেখা আছে সেখানেই আর এর সাথে এমটা ভাগ হয়, এন এর সাথে এমটা গুণ হয়, আর এর সাথে এমটা ভাগ হয়, আর এর সাথে এমটা ভাগ হয়। মনে আছে তো সবার? আর এর সাথে এম এর সম্পর্ক, আমি আবার বলছি, রেট, যেখানে সুদের হার সেটা এম এ দিয়ে ভাগ হবে, যেখানেই নাম্বার অফ ইয়ার্স তার সাথে এমটা গুণ হবে। অঙ্কে কি কি লেখা আছে দেখো। প্রেজেন্ট ভ্যালু, এই মুহূর্তে সপ্তাহে সপ্তাহে সে কিস্তি জমা দিবে 100 টাকা। রেট, সুদের হার লেখা আছে 12.5%, 100 দিয়ে ভাগ করলে 1250। নাম্বার অফ ইয়ার, 2003 সাল থেকে কিস্তি জমা দিবে 17 সাল পর্যন্ত, 15 বছর। এম মানে ম্যাচুরিটি পিরিয়ড, বস প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ব্যাংক সুদ দিবে, মানে এক বছরে 52 বার ব্যাংক সুদ দিবে। যদি কোনো অঙ্কে এম থাকে তাহলে এমটা মূল সূত্রের কোথায় কোথায় যোগ হয়, কোথায় কোথায় ভাগ হয়, এটা হলো মূল সূত্র। এম এর সম্পর্ক হলো, কার্যকারী সুদের হারের সম্পর্ক হলো আর এর সাথে আর এন এর সাথে। রেট, সুদের হারের সাথে এম ভাগ হয়, আর নাম্বার অফ ইয়ারের সাথে এমটা গুণ হয়। কাজে যেখানেই আর আছে সেখানেই এমটা ভাগ হবে, যেখানে এন আছে সেখানে এমটা গুণ হবে। আশা করি আমি এটা লিখে দিলাম, ক্যালকুলেশন নিজেরা করে নিবে। আমি আমাদের যে বই আছে সেখানে উত্তর লেখা আছে, উত্তরটা আমি লিখে দিচ্ছি, নিজেরা করবে, না উত্তর বের হলে আমাকে বলবে। আর এর সাথে এম ভাগ হবে, এন এর সাথে এম গুণ হবে, আর এর সাথে এম ভাগ হবে। এইখানে মান বসায় সাইন্টিফিক ক্যালকুলেটরে ব্যবহার করলে ভবিষ্যতে এককালীন যে কিস্তি পাবে, আমি উত্তরটা দেখে লিখে দিচ্ছি, নিজেরা করে নেবে। 2,29,161 টাকা এককালীন সে গ্রহণ করতে পারবে 15 বছর পরে, মাত্র 100 টাকা করে যদি সে সপ্তাহে জমা করে। তাহলে এই অঙ্কটা নিয়ে আমি বেশি ডিপলি যাচ্ছি না, কারণ এটা একমাত্র ব্যতিক্রম সূত্র। এটা পড়তে যে দেখা গেল অন্যান্য অঙ্ক ভুল করে ফেললে, কারণ আমরা এখানে যতগুলো অঙ্ক করব সবগুলোর জন্য একটা নির্দিষ্ট সূত্র ব্যবহার করব। কাজে আমি সরাসরি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 10। পড়ে শোনাও আমাকে একজন দেখে, 10 নাম্বার। পড়ো বাপ্পি। ইমন খান, শুনতে পাচ্ছ তো? একজন পড়ে শোনাও আমাকে। জি স্যার। You want a buy a car after 5 years from now. The car will cost টাকা 3 লাখ. You have an opportunity to deposit Dutch Bangla Bank at 8% by month installment. মানে মাসিক কিস্তিতে চাই 8% সুদ দিবে। What is আচ্ছা your monthly installment? আমার এর মানটা চাইছে। আচ্ছা আচ্ছা, দেখো এখানে আমি আরেকবার বাংলা মিনিং সহজ করে দিচ্ছি। ইউ ওয়ান্ট টু বাই এ কার, তুমি একটি গাড়ি কিনতে চাও 5 বছর পরে, এখন থেকে 5 বছর পরে গাড়ি কিনবে।
তা কার উইল কস্ট টাকা 3 লাখ, 5 বছর পরে গাড়ির দাম হবে 5 লাখ টাকা, ফিউচার ভ্যালু দেওয়া আছে, 3 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনতে হবে। এখন থেকে আমি কিস্তিতে ব্যাংকে কিছু টাকা জমা রাখবো, যে এই টাকাটা যেন 3 লাখ টাকায় কনভার্ট হয়ে যায়। ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি, তোমার একটা সুযোগ আছে টু ডিপোজিট ডাচ বাংলা ব্যাংকে টাকা, কিছুটা কিস্তিতে কিস্তিতে টাকা জমা করার। ব্যাংক তোমাকে 8% সুদ দিবে পার অ্যানাম, মানে পার অ্যানাম, মানে বাৎসরিক সুদের হার 8%, বাই মান্থলি ইনস্টলমেন্ট। ঠিক আছে, বাই মান্থলি ইনস্টলমেন্ট, মাসিক কিস্তিতে তুমি টাকা রাখবে, কিন্তু ব্যাংক তোমাকে সুদ দিবে পার অ্যানাম, মানে বছরে একবার। বছরে কয়বার? একবার। তাহলে এম এর কোনো মান কি এখানে আছে বলো? হোয়াট ইজ ইউর মান্থলি ইনস্টলমেন্ট? ভালো করে বুঝো। অ্যাট 8% ইন্টারেস্ট পার অ্যানাম বাই মান্থলি ইনস্টলমেন্ট, তুমি মাসিক কিস্তিতে টাকা জমা রাখবে 8% সুদে, তুমি মাসিক কি পরিমাণ টাকা কিস্তিতে জমা রাখবে এটি জানতে চাওয়া হয়েছে। আমি প্রশ্ন করেছিলাম বাপ্পি, আকাশ সর্দার, যে এখানে এম এর কোনো মান আছে কি নেই? না স্যার। তাহলে ফিউচার ভ্যালু দিয়ে যদি কিস্তি বের করতে বলে, তাহলে ফিউচার ভ্যালু দিলে কিস্তির সহজ সূত্র এ বাই আর, সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস r⁻n - 1। এন এর সাথে এবং আর এর সাথে এম এর সম্পর্ক থাকে, যদি প্রশ্নে লেখা থাকতো, যদি প্রশ্নে লেখা থাকতো, ভালো করে বুঝো। তো যদি এখানে এই অঙ্কের তো আমরা একটা প্রবলেম গেস করছি, 5 বছর লেখাই তো আছে, সময় কোনো সমস্যা নেই। মাসিক কিস্তি সেরে কিস্তিতে কিস্তিতে টাকা রাখবে, 5 বছর পরে টাকাটা কত টাকায় কনভার্ট হবে, মানে সুদ সহ 8% সুদে, পার অ্যানাম বাই মান্থলি ইনস্টলমেন্ট। কিন্তু কথা কিন্তু ব্যাংক বলেনি যে মাসে মাসে ব্যাংক সুদ দিবে, ব্যাংক কিন্তু সুদ দিবে মানে পার অ্যানাম, বছরে একবার। আর তুমি টাকা রাখবে মাসে মাসে, কিন্তু ব্যাংক কিন্তু লেখা আছে মানে পার অ্যানাম, বছরে একবার সুদ দিবে। তো আমি যদি প্রশ্ন করি কিস্তি কি বছরের শুরু নাকি শেষ, তাকে লেখা আছে মেজবা সাদিক, আমি মাসিক কিস্তি মাসের শুরুতে দিলাম না শেষে দিলাম? যদি লেখা না থাকে ধরে নিতে হবে কিস্তি মাসের শেষে দিয়েছো। 3 লাখ টাকা ভবিষ্যতে জি পেতে স্যার। চাও, এখন থেকে কিস্তিতে টাকা রাখবে, সুদের হার লেখা আছে দেখো 8%, মানে 8 পয়সা। থার্ড সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস রেট, সুদের হার 8 পয়সা, নাম্বার অফ ইয়ার 5 বছর, -1। এই অঙ্কে কোনো এম নেই। এম নেই মানে, যদি মান্থলি ইনস্টলমেন্ট আমি দিচ্ছি মাসে টাকা, কিন্তু ব্যাংক কিন্তু আমাকে মাসে মাসে সুদ দিচ্ছে না, ব্যাংক বলছে 8% ইন্টারেস্ট পার অ্যানাম, বছরে একবার সুদ দেওয়া হবে 8% সুদের হার। তাহলে কিস্তি কি পরিমাণ কিস্তিতে টাকা রাখবো দেখো, 3 লাখের সাথে এটা গুণ করো। দেখো 3 লক্ষ, এটার সাথে গুণ আচ্ছা, করলাম 3 লক্ষের সাথে 0.08 গুণ করলে 24,000 হয়। 24,000, ধন্যবাদ। এই যে আড়াআড়ি গুণ করে নিব আমরা, হ্যাঁ, 24,000। আর এ মানে অ্যানুইটি, মানে বাৎসরিক কিস্তি কি পরিমাণ আমি জমা রাখলে আমার 3 লাখ টাকা হবে 5 বছর পরে। ঠিক আছে, সো এটার সাথে 1 টাকা 8 পয়সা 5 বার গুণ করে একবারে বিয়োগ করে লিখে দিবেছে আমার ক্যালকুলেটারে। পরীক্ষার হলে তোমরা এটাও করতে পারবে, অসুবিধা নেই। 1 টাকার সাথে 8 পয়সা যোগ করলে হবে 1 টাকা 8 পয়সা, 1.08। এটা গুণ করতে হবে 5 বার। স্যার করলে স্যার 0.4693, এক 1.4693, বিয়োগ করে। এটার সাথে 1 টাকা স্যার বিয়োগ করে বিয়োগ লিখছে, করে, হ্যাঁ। হ্যাঁ। ধন্যবাদ। সো 0.46,932, 5টা করে ডিজিট লিখবে সব সময়। 24,000কে ওইটাতে ভাগ করে দাও, 0.46,932, বলো ভাগ করে কত হয় এ না, ইমন, আকাশ বলো। 24,000, স্যার 5,000 একশো, না স্যার এটা ভালো করে নিন। 46,932, এই যে আমি ভাগ করেছি 51,137 টাকা, 51,137 টাকা এখন থেকে কিস্তিতে রাখতে হবে। জি স্যার, এখনো। কিন্তু এখানে তো একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি? 51,137 টাকা তো বাৎসরিক জমা দিতে হবে, এটাকে 12 দিয়ে ভাগ না করলে তো কিস্তির পরিমাণ বের হবে না। বুঝতে পারছো? হোয়াট ইজ ওর মান্থলি ইনস্টলমেন্ট জানতে চেয়েছি আমরা। এটা যেটা বের করেছি অ্যানুইটি, মানে বার্ষিক বাৎসরিক কিস্তির পরিমাণ 51,137 টাকা।
এবার এটাকে আমাদেরকে 12 দিয়ে ভাগ করলে মান্থলি কিস্তির পরিমাণ বের হবে 51,137 ভাগ 12। অ্যানুইটি মানে বাৎসরিক কিস্তির পরিমাণ। তাহলে 12 দিয়ে ভাগ করলে, এই টাকাকে 12 দিয়ে ভাগ করলে আমাদের কিস্তি আসবে চার স্যার হাজার তেরো দুশো হাজার দুইশো একষট্টি টাকা। এইটা হলো উত্তর। তাহলে এই অঙ্কে আমাদেরকে, তোমরা যদি মনে করে থাকো যে স্যার আমরা মূল অঙ্কের মধ্যে মান্থলি ইনস্টলমেন্ট মানে এখানে 12 দিয়ে গুণ করবো, 12 দিয়ে ভাগ করবো, তাহলে কিন্তু এটা বের হবে না। কারণ এম এর মানটা হলো ব্যাংকের সুদের সাথে সম্পর্কযুক্ত। আর আমরা এখানে এ যেটা বের করি এটা হলো এ মানে অ্যানুইটি। অ্যানুইটি মানে বাৎসরিক কিস্তি। কিন্তু আমি তো কিস্তি এখানে জানতে চাইছে প্রশ্নকর্তা, হোয়াট ইজ ইউর মান্থলি ইনস্টলমেন্ট, মাসে মাসে কত টাকা কিস্তি দিবে। তো এক বছরে যদি 51,137 টাকা করে কিস্তি দিই, তাহলে এক এক মাসে আমি কিস্তি জমা দিয়েছি 4,261 টাকা। এটুকু করার পরে তোমরা লিখবে অতএব মান্থলি ইনস্টলমেন্ট হবে এত ভাগ 12 এত টাকা। তোমরা জানো ফিনান্সের অঙ্কগুলো অবশ্যই ইংলিশ ভার্সনে থাকবে, বিজনেস ম্যাথমেটিক্স এর অঙ্ক সম্পূর্ণ বাংলায় থাকবে এবং অল্টারনেটিভ ইংলিশও থাকবে। বিজনেস ম্যাথের ক্ষেত্রে দুটো ভার্সনই চলবে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে থাকবে, কাজেই স্যার, তোমরা হ্যাঁ বলো। স্যার, এই অঙ্ক করতে গেলে স্যার যেই টাকাটা দেওয়া থাকবে তারই সূত্র লাগবে যদি, কারণ বর্তমান মূল্যের টাকা দেওয়া আছে তাহলে বর্তমান মূল্যের সূত্র সূত্র, লাগবে। হ্যাঁ। আর ফিউচার ভ্যালু দেওয়া থাকলে ফিউচার ভ্যালু অ্যানুইটির সূত্র। মানে বাৎসরিক কিস্তি বের করতে হলে দুটো সূত্র, প্রেজেন্ট ভ্যালু থাকলে প্রেজেন্ট ভ্যালুর সূত্র, ফিউচার ভ্যালু দেওয়া থাকলে ফিউচার ভ্যালুর সূত্র। এখন তোমার প্রশ্ন মনের মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে, স্যার প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এমন একটা অঙ্ক দেখান নাকি। একটা করালাম যে প্রেজেন্ট ভ্যালুর কোনো একটা অঙ্ক নাকি না, এখনো প্রেজেন্ট ভ্যালু আসেনি, স্যার, দুঃখিত। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক আমি দেখাচ্ছি, দেখো। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক যেমন শুরু হয়েছে 13 নাম্বার থেকে, যেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2020 সালে পড়েছিল। এবং অনুরূপ অঙ্ক ম্যানেজমেন্ট 21 সালেরটাও আছে, ম্যানেজমেন্ট 22 সালেরটাও কাছাকাছি। ঠিক আছে, আচ্ছা ম্যানেজমেন্ট 22 সাল যদি তুমি দেখো, তাহলে এটি কিন্তু সাপোজ দ্যাট ইউ বোরো টাকা 4 লাখ ফ্রম এ ব্যাংক, 12% ইন্টারেস্ট ফর নেক্সট 8 ইয়ার্স। এখনই ব্যাংক থেকে 4 লাখ টাকা লোন নিচ্ছ, 12% সুদে 8 বছর ধরে টাকাটা পে করবে। পেমেন্ট উইল বি মেড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, বছর শেষে টাকাটা পরিশোধ করবে। হাউ মাচ শুড হি পেইড ইন ইস ইনস্টলমেন্ট, 22 সালেরটা করে দিই। তাহলে তুমি যে সমস্যার মধ্যে আছো, তোমার ইমন সেই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু ভালো করে খেয়াল করো, আমাকে 15 নাম্বার সলভ করে দিচ্ছি। বলছে সাপোজ দ্যাট, মনে করো যে ইউ বোরো টাকা 4 লাখ ফ্রম এ ব্যাংক। তুমি এখনই ব্যাংক থেকে 4 লাখ টাকা লোন নিচ্ছ, যেমন আমরা এনজিও থেকে লোন নিই 12% সুদে, ফর নেক্সট 8 ইয়ার্স। ব্যাংক বলছে টাকাটা আপনাকে কিন্তু 8 বছরের মধ্যে পরিশোধ করতে হবে 12% সুদ সহ। তাহলে অবশ্যই আমাকে সুদ সহ কিস্তি পে করতে হবে। পেমেন্ট উইল বি মেড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, কিস্তির টাকা প্রত্যেক বছরের শেষে শেষে দিতে হবে। ব্যাংক বলছে আমাকে 8 বছরের শেষে শেষে কিস্তি দিবেন, শুরুতে না। 1 নম্বর রিকোয়ারমেন্ট, হাউ মাচ শুড হি পেড ইস ইন ইনস্টলমেন্ট, প্রত্যেক বছর শেষে তার কি পরিমাণ কিস্তি দিতে হবে। এবার বলো তাহলে ইমন, ফিউচার ভ্যালুর কিস্তির সূত্রে অ্যাপ্লাই হবে নাকি প্রেজেন্ট ভ্যালু? স্যার, প্রেজেন্ট ভ্যালুটা প্রেজেন্ট অ্যাপ্লাই ভ্যালু, হবে না স্যার? প্রেজেন্ট ভ্যালু, কারণ তুমি এখনই 4 লাখ টাকা নিয়ে নিয়েছো। প্রেজেন্ট ভ্যালু মানে টাকাটা এখনই নিচ্ছ অথবা এখনই দিচ্ছ। আর ফিউচার ভ্যালু মানে যে টাকা ভবিষ্যতে ঘটবে। তাহলে 15 নম্বরে প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটি সূত্র যদি আমি লিখি, আগের মতো A/8টা সেম হবে। পার্থক্য হলো এখানে 1 আগে মাইনাস হবে আর ওইটা পরে মাইনাস হয়। 1/1 + R⁴ বলো সাইমা সুলতানা, এন এর সাথে এম এর যে সম্পর্ক, কানিস ফাতেমা, কখন সেই সম্পর্কটা প্রয়োগ করতে হবে সূত্রে? স্যার যখন, এম এর মান থাকলে হচ্ছে তখন যেখানে এন এন এর আছে সাথে সেখানে এম গুণ গুণ হবে, করতে হবে, যেখানে আর আছে আর সেখানে আর এর এমটা সাথে ভাগ ভাগ হবে। হবে। এটা কেন করতে হয়? ওটাকে কার্যকারী সুদের হার বলে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ওটার নাম। এবার আসো, তাহলে প্রেজেন্ট ভ্যালু মানে এই মুহূর্তে ব্যাংক থেকে লোন নিচ্ছি 4 লক্ষ টাকা। অ্যানুইটি, ব্যাংক বলছে বছরে কত টাকা কিস্তি দিবেন হিসাব করে বলেন। রেট, সুদের হার, ব্যাংক বলছে আমাকে সুদ দিবেন 12% হারে, 0.12 পয়সা। 1 - 1 + 1 রেট, সুদের হার 12% মানে 12 পয়সা। নাম্বার অফ ইয়ার, ব্যাংক বলছে 8 বছর পরে টাকাটা ফেরত দিয়ে দেবে। ঠিক আছে। সো মেজবা সাদিক এবং আহ, সাদিয়া আফরিন, তোমরা দুইজন বলো, যদি এই অঙ্কেই লেখা থাকতো কিস্তি পেমেন্ট উইল বি মেড অ্যাট দ্য এন্ড অফ, না লিখে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার,
কিস্তি প্রত্যেক বছরের শুরুতে দিতে হবে, তাহলে এই সূত্রই লিখতে হবে। এর সাথে অতিরিক্ত কি করতাম আমরা, 1+8টা গুণ করে দিতাম, তাই নয় কি? এই সূত্রের সাথে 1+আর গুণ করে দিতে হবে। এবার বলো ইমন, এটার সাথে এটা যদি আমি গুণ করি, 4×12 = 48, 48,000 হয়েছে নাকি? 48,000। জি স্যার। এ গুণ, এই পুরা ক্যালকুলেশনটা তোমরা ইচ্ছা করলে একবারে করে দেখাতে পারো। যদি আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, 1 - এইটা আমি একবারে করে দিচ্ছি। 1 টাকা ভাগ 1 টাকা 12 পয়সাকে 8 বার গুণ করে দেখাচ্ছি। সাইন্টিফিক ক্যালকুলেটরের দিকে তাকাও সবাই। আমি 1 ভাগ, আগে লিখলাম 1, তারপরে লিখলাম ভাগ সাইন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে হবে। 1 টাকার সাথে 12 পয়সা যোগ করলে 1 টাকা 12 পয়সা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতেছে। 1 টাকা 12 পয়সার পাওয়ার আছে 8 বার, ঠিক আছে? তার পাওয়ার হলো 8 বার। তাহলে বের হয়েছে কত, 0.4403। ক্যালকুলেশন কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। 0.4038। ওইটা আবার 1 টাকার সাথে বিয়োগ হবে। আগে 1 টাকা লিখতে হবে, তাহলে বিয়োগটা সহজ হতো। -1 আমি একবারে লিখে দিচ্ছি যদিও, কারণ আমি নেগেটিভটা লিখবো না, পজিটিভ করে নিবো আর কি। আচ্ছা, আমার মনে হয় 0.403888, এটার সাথে এটা বিয়োগ করলে কত হয়, এ গুণ 0.59611, ঠিক আছে সাইমা সুলতানা? 48,000 গুণ এটা, 1 টাকার সাথে এটা বিয়োগ করে এটা বের হবে। এবার এটাকে জাস্ট এটা নিয়ে এসে ভাগ করে দাও, নিচে এনে ভাগ করে দাও, 0.59611। তাহলে অ্যানুইটি বা বাৎসরিক কিস্তির পরিমাণটা আমাদের বের হয়ে যাচ্ছে। 48,000 ভাগ 0.59611, স্যার 80,522। তাহলে 4 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিলে বছরে বছরে 80,000 টাকা দিতে হবে। 80,522 টাকা দিতে হবে বাৎসরিক কিস্তি। এই অঙ্কে যদি অঙ্কের শেষে আবার বলতো মান্থলি ইনস্টলমেন্ট কত হবে, তা আমাদের তো সূত্র যেটা আছে সেটা তো মান্থলি ইনস্টলমেন্ট বের হয় না, বাৎসরিক অ্যানুইটি বের হয়। ওটাকে 12 দিয়ে ভাগ করে উত্তরটা বলে দিতে হতো, 1 বছরে এত টাকা হলে 12 মাসে কত টাকা। কিন্তু এই অঙ্কে তা বলেনি, এটা মান্থলি অ্যানুইটি মানে স্যার বাৎসরিক। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ শিওর। আচ্ছা, ওই যে মান্থলি চাইলে হচ্ছে 12 দিয়ে ভাগ করব, কিন্তু এখানে কি আর কিছু লেখা লাগবে? আচ্ছা, ভালো একটু প্রশ্ন করেছো যে আসলে লিখে দেখাতে হবে কিনা। সাইকোলজি, তোমার যেটা বের হবে সেখানে তো তুমি লিখবে যে অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল বি টাকা 80,522, বাংলা অর্থ বাৎসরিক কিস্তি হবে এত টাকা। সো সুতরাং মান্থলি ইনস্টলমেন্ট, মাসিক কিস্তি উইল বি হবে, লিখে এইটা ভাগ 12 সমান সমান এত টাকা। মান্থলি ইনস্টলমেন্ট বাৎসরিক টাকা লিখে নিবে, ঠিক আছে? এখানে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, হিয়ার অ্যানুয়াল ইনস্টলমেন্ট ইজ টাকা 80,522, সো মান্থলি ইনস্টলমেন্ট উইল বি 80,522কে 12 দিয়ে ভাগ করে দিবে। আচ্ছা যাই হোক, তো এখানে মান্থলি নেই, এখানে মান্থলির বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে একটা রিকোয়ারমেন্ট 22 সালের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, এটা পার্ট সি এর প্রশ্ন, 10 নাম্বার। একটা পার্টস মানে 5 নাম্বার। আবার আর একটা প্রশ্ন এখানে করেছে, দেখো লোন রিপেমেন্ট শিডিউল তৈরি করো ইউজিং ক্যাপিটাল রিকভারি মেথড। এই যে ক্যাপিটাল রিকভারি মেথড, এটি আসলে আমি তো, তোমরা যখন 4th ইয়ারে উঠবে তখন আমি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়াবো, সেখানে আমি তোমাদের এই যে কিস্তি টাকা পরিশোধের দুটো পদ্ধতি আছে, একটাকে বলা হয় বেলুন পেমেন্ট মেথড, আরেকটিকে বলা হয় ক্যাপিটাল রিকভারি মেথড। তো সেই পদ্ধতি তখন আমি শেখাই ছাত্রদের, যদিও অঙ্কটা আমি মনে হয় এখানে করেও রেখেছিলাম তোমাদের জন্য সংক্ষেপে। উত্তরটা মিলছে আমাদের, দেখো তো 80,536, একটু কম বেশি হয়েছে মনে হচ্ছে, কারণ কি? কারণ আমরা দশমিকের পরে ডিজিট এখানে 3টা ধরেছিলাম, এই কারণে এটা এই টাকা হয়েছে। আসলে 80,522ই কারেক্ট উত্তর হবে, কারণ দশমিকের পরে 5টা ডিজিটই ধরবে। এবার আসলে লোন রিপেমেন্ট শিডিউল ক্যাপিটাল রিকভারি মেথডে যদি তৈরি করতে চাও, এই অঙ্কটা মূলত 4th ইয়ারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে পড়ে, কিন্তু হঠাৎ করে দেখলাম এখানে পড়ে গেছে, তো এখন পড়লে তো নিয়ম তোমাকে শিখতেই হবে। তখন এই যে টেবিল, এটা আমরা আসলে 4th ইয়ারে তো শিখতেই হবে। হ্যাঁ, এখন তোমরা বলো যে তোমাদের বইয়ে পড়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, শেখা উচিত কি উচিত নয়? তোমরা কি ভাবছো, বোঝাবো নাকি এই অঙ্ক করতে চাচ্ছ না?
মানে যে রিপেমেন্ট শিডিউল তৈরি করে দেখাতে হবে, মানে টেবিল করে। ঠিক আছে, এটা কিভাবে এই কিস্তিটা, এই যে 80,536 টাকা, আর আমাদের বিল হলো 80,522 টাকা, 7-8 টাকা কম বেশি হয়েছে দশমিকের কারণে, বিকজ অফ দ্য ডেসিমেল। হ্যাঁ, আমি একটা লিখে দিচ্ছি এখানে, তোমরা বাকিগুলো সব নিজেরাই করে করবে ইনশাল্লাহ। বিগিনিং ব্যালেন্স। বিগিনিং ব্যালেন্স মানে একবারে শুরুতে আমি যে টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি। বলো ইমন, বিগিনিং ব্যাংক থেকে কত টাকা লোন নিয়েছিলাম? 4 লাখ টাকা। 4 লাখ টাকা অ্যানুয়াল লোন পেমেন্ট। বছরে আমি কিস্তি দিচ্ছি 80,522 টাকা। ইন্টারেস্ট 14% সুদে। ভালো করে খেয়াল করো, এই 4 লাখ টাকা 14% সুদ করলে যোগ করলে 4 14 56,000 টাকা সুদের টাকা আছে। 14%, 4 লাখ টাকা সুদের টাকা 56,000। তাহলে আসল টাকা কতটা শোধ হচ্ছে? আচ্ছা, 80,522 টাকা কিস্তি দিলাম, কিন্তু এর মধ্যে সুদের টাকাই দেওয়া লাগছে 4 লাখ টাকা, 14%-এ 56,000। তাহলে 80,522 থেকে 56,000 যদি বিয়োগ করো, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট মানে আসল টাকা শোধ হয়েছে কত টাকা? কে বলতে পারবে বিয়োগ করে? স্যার 24,522। 24,522। এন্ডিং ব্যালেন্স। বলো তো, এন্ডিং ব্যালেন্স যখন বের করবে, 4 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, আসল টাকা শোধ হয়েছে মাত্র 24,522 টাকা। অর্থাৎ এইটা থেকে এইটা বিয়োগ হবে। 24,522 হলে কত হয় এন্ডিং ব্যালেন্স, সাইমা সুলতানা? বলো বলো, তোমরাই বলবে। 4 লক্ষ টাকা আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, সুদই শোধ হয়েছে 56,000, কিন্তু আসল টাকা শোধ হয়েছে মাত্র 24,522 টাকা। 24,522। তাহলে ব্যাংক এখনো টাকা পাবে তিন স্যার লক্ষ তিন পঁচাত্তর লক্ষ হাজার পঁচাত্তর হাজার চারশো আটাত্তর 3,75,478 টাকা। এই এন্ডিং ব্যালেন্সটা দ্বিতীয় বছরের শুরুতে যে বিগিনিং ব্যালেন্স হবে। এইভাবে টাকাটা যতদিন শোধ না হয়, কত বছরে শোধ হওয়ার কথা? 5 বছর না? 8 বছর, ঠিক 8 বছর পরে টাকাটা জিরো হয়ে যাবে। করতে করতে গেলে দেখবে মিলে যাচ্ছে। এই টাকাটা, এই 3,75,488, কিন্তু সত্যিকার অর্থে তো আমি প্রত্যেক বছর কিস্তি তো 80,522 করে দিয়েছি। অ্যানুয়াল ইনস্টলমেন্ট ছিল কত টাকা? 80,522 টাকা। কিস্তি কিন্তু প্রত্যেক বছর সেম। 80,522 টাকা 2 বছর, তৃতীয় বছরে পে করেছি, কিন্তু সুদের টাকা কত টাকা আছে এর মধ্যে আমাকে জানতে হবে। আচ্ছা, 3,75,478 টাকার 14% সুদ কত টাকা হয়? গুণ 14 ভাগ 100, এত গুণ 0.14, সরাসরি 14%। তাহলে সুদের টাকা দিয়েছি 52,566 টাকা, মতান্তরে 567 টাকা, 52,567, 52,567 টাকা সুদের টাকা। তাহলে বলো, 80,522 টাকার মধ্যে এক বছরে কিস্তি দিলাম, এর মধ্যে সুদের টাকা আছে 52,567, তাহলে আসল টাকা পরিশোধ হয়েছে কত টাকা? এটা থেকে এটা বিয়োগ করে বলতে হবে। স্যার 27,955। 27,955। এবার দেখো, বছরের শুরুতে ব্যাংক টাকা পেত 3,75,478, আর আসল টাকা পরিশোধ হয়েছে 27,955, এটা বিয়োগ করে দাও। তাহলে আমি এখানে লিখে লিখে দেখাবো কোন টাকার সাথে কোন টাকার সম্পর্ক। কিস্তি তো সেম, আগে লিখে নিবে 8 বছরে। সুদের টাকা হবে বিগিনিং ব্যালেন্সের উপরে সুদ হবে। এই এই কলামকে আমরা যদি নাম্বারিং করি, এটা 1 নাম্বার, এটাকে 2 নাম্বারিং করলাম। আমি দেখিয়ে দিচ্ছি একটু, তোমরা বাসায় যেন করতে পারো। এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। শুধু দেখিয়ে দিই 4 নাম্বারের টাকাটা কোথা থেকে আসছে। 4 নাম্বার সমান সমান 2 - 3, 2 - 3 সমান সমান 4 নাম্বার। 2 থেকে 3 বাদ দিলে 4। আর 5 নাম্বারটা কোথা থেকে পাবো? 1 - 4, 5 সমান সমান 1 - 4। একটা কঠিন কঠিন অঙ্ক তোমাদের পরীক্ষায় পড়ে, কিছু করার নাই। যদি একটু শিখে রাখলে তুমি 4th ইয়ারে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে একটা অধ্যায় শেষ হয়ে যাবে, ক্যাপিটাল রিকভারি মেথড। তাহলে এখন কি বাকিটা পারবে সাইমা সুলতান এইভাবে করতে? এই আসল থেকে এই এটা পরিশোধ করে স্যার দাও, পারবো। দিলে আসল টাকা কত টাকা এন্ডিং স্যার ব্যালেন্স থাকে? 3,47,523। 3,47,523 টাকা। এই ব্যালেন্সটা পরের বছর বিগিনিং ব্যালেন্সে চলে যাবে। বিগিনিং ব্যালেন্সটা কেন হিসাব করতে হবে? এই সুদটা হবে বিগিনিং ব্যালেন্সের উপরে। এটাকে ক্যাপিটাল রিকভারি মেথড বলে। হ্যাঁ, আমি এটা লিখে রাখছিলাম তোমাদের সহজে দ্রুত শেখানোর জন্য।
আর অন্যান্য অঙ্ক একটু বলে দিই ছোট্ট করে। ইমন, তোমরা বিশেষ করে 10 নাম্বার তো আমি করে দিলাম, 11 নিজেরা চেষ্টা করবে। আর এক ধরনের অঙ্ক বাকি আছে, 11 আর 14 নাম্বার তো আগেই গতদিন করে দিয়েছিলাম, 13 নাম্বার। আমি মূলত শেখাবো 12 নাম্বার, এই টাইপের অঙ্ক পড়ার সম্ভাবনা তোমাদের বেশি। আচ্ছা, তিনটে এবারও ইনকোর্সে তো এই অঙ্কই পড়েছিল। তিনটার মধ্যে কোন সিদ্ধান্তটা নিতে হবে? ইনকোর্সের আগে সময়ের স্বল্পতার কারণে এটা শেখানো হয়নি, বাট এবার কিন্তু আমরা এটা শিখবো। সো আজকে আর কন্টিনিউ করবো না, তোমরা বাসায়, আমি রেকর্ডিং ক্লাসটা দিয়ে দিব, বাসায় চেষ্টা করবে 1 নাম্বার থেকে নিজেরা বন্ধ করে কতটা পারছো।